পশ্চিমবঙ্গে নির্বাচনের ধুলো এখনও পুরোপুরি বসেনি। বিজেপির সবে সরকার গঠন করেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাত্র কয়েকদিন আগে। আর ঠিক সেই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি গ্রেপ্তার করল তৃণমূলের একজন বড় নেতাকে। তার নাম ছিল সুজিত বসু। প্রাক্তন দমকল মন্ত্রী, শুধু তাই নয়, তিনি বিধাননগরের 4 বারের বিধায়ক। ওনার বিরুদ্ধে অভিযোগ কি 150 জনকে চাকরি দিয়েছিলেন ঘুষের বিনিময়ে। শুধু তাই নয়, বিনিময়ে তিনি নিয়েছিলেন ফ্ল্যাট এবং নগদ টাকা। প্রশ্নটা শুধু একজন নেতার গ্রেপ্তারের নয়, প্রশ্নটা হলো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে এগোচ্ছে। আজকে আমরা এই পুরো বিষয়টা একসাথে বিশ্লেষণ করব। তাহলে চলুন শুরু করা যাক। সোমবার 12ই মে 2026 এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সংক্ষেপে ইডি, সুজিত বসুকে গ্রেপ্তার করলো। কোথায়? কলকাতার সল্টলেকে অবস্থিত সিজিও কমপ্লেক্সে, অর্থাৎ ইডির অফিসেই। কিন্তু কেন? না, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএল এর আওতায়। অভিযোগটা কি ছিল? একটু আগে তো আমি অভিযোগ বললাম, কিন্তু আপনাদের পুরো খুলে বলি। সুজিত বসু দক্ষিণ দমকল পৌরসভায় 150 জনকে বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছিলেন। কিন্তু এই সুপারিশ কিন্তু বিনামূল্যে ছিল না। বিনিময়ে তিনি নিয়েছিলেন ফ্ল্যাট, হ্যাঁ, বড় বাড়ি, নগদ অর্থ, যা সরাসরি তার নিয়ন্ত্রণাধীন ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছিল। ইডি জানাচ্ছেন, তদন্তে এসব অপারেশনের প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের আগে তাকে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং গুরুত্বপূর্ণ তথ্য হলো তার ছেলে সমুদ্র বসুকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এখন একটু ভাবুন, এটা কিন্তু হঠাৎ হয়নি। এর পেছনে রয়েছে বছরের পর বছরের তদন্ত। সেটা আমরা একটু পরেই দেখব। এই গল্পটা বুঝতে হলে আপনাদের একটু পেছনে যেতে হবে। 2022 সাল, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি তখন তুঙ্গে, অর্থাৎ এসএসসি স্ক্যাম। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 21 কোটি টাকা নগদ। এই কেলেঙ্কারি তদন্ত করতে গিয়েই ইডির গোয়েন্দারা পৌঁছে যান একটি নির্দিষ্ট ঠিকানায়। নামটা মনে রাখবেন, আয়ান শীল। 2023 সালের মার্চ মাসে ইডি তার বাড়ি ও অফিসে একটানা 37 থেকে 40 ঘন্টা রেড চালায়। কিন্তু এই আয়ান শীল কে? তিনি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর, অর্থাৎ এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির কাজ কি ছিল? প্রশ্নপত্র ছাপানো, ওএমআর শিট তৈরি করা, পরীক্ষার নম্বর মূল্যায়ন করা এবং মেধা তালিকা তৈরি করা। একটু ভাবুন, এই কাজগুলো কার জন্য? পশ্চিমবঙ্গের একাধিক পৌরসভার জন্য। একটাই কোম্পানি পুরো রাজ্যের পৌরসভা নিয়োগের কাজ পেয়েছিল। এটা কি স্বাভাবিক? তদন্তে যা বেরিয়ে আসে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। আয়ান শীলের কোম্পানি ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে ছিল, কিন্তু তিনি ওএমআর শিটে কারচুপি করেছিলেন। যে প্রার্থী কম নম্বর পেয়েছে তাকে মেধা তালিকার ওপরে তোলা হয়েছে, যে বেশি নম্বর পেয়েছে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা কিভাবে? টাকার বিনিময় হয়েছে। যে টাকা দিতে পেরেছে সে চাকরি পেয়েছে, যে মেধাবী কিন্তু গরিব সে হয়েছে বঞ্চিত। এবং এই অবৈধ নিয়োগ শুধু একটা পৌরসভায় নয়, 15টি পৌরসভায় হয়েছে। ছড়িয়ে পড়েছে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হুগলি, নদিয়া এবং পুরুলিয়া জুড়ে। আনুমানিক হিসাব অনুযায়ী 2014 থেকে 2018 সালের মধ্যে প্রায় 1500 জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কোন কোন পদে? না, শ্রমিক, সুইপার, ক্লার্ক, পিয়ন, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, পাম্প অপারেটর, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, অর্থাৎ সমাজের সবথেকে নিচুতলার মানুষগুলো চাকরির সুযোগও বিক্রি করে দিয়েছে। ইডির তদন্তে এই তথ্য উঠে আসার পর তারা ক্যালকাটা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেয়। হাইকোর্ট কি করলো? এপ্রিলের 21, 2020 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন সিবিআই এই মামলার তদন্ত করবে। পরের দিন সিবিআই এফআইআর দায়ের করে আয়ান শীল ও তার কোম্পানি এবিএস ইনফোজেনের বিরুদ্ধে। রাজ্য সরকার এতে কি খুশি ছিল? একেবারেই না। তারা সুপ্রিম কোর্টে গেল, কিন্তু সুপ্রিম কোর্ট কি বলল? সিজেআই DY চন্দ্রচূড় নিজে বললেন, আমরা নিশ্চিত যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি এবং পৌরসভা নিয়োগ কেলেঙ্কারি পরস্পর সংযুক্ত। রাজ্য সরকারের আবেদন খারিজ হলো। তারপর থেকে দুটো সংস্থা একসাথে কাজ করছে, সিবিআই এবং ইডি। এখন প্রশ্ন হলো, এত বড় কেলেঙ্কারিতে সুজিত বসুর ভূমিকা
ভূমিকা কী? ইডির অভিযোগ, তিনি ছিলেন সাউথ দমদম মিউনিসিপ্যালিটির রাজনৈতিক ক্ষমতার ব্যক্তি। তার সুপারিশে প্রায় 150 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। এই সুপারিশ বিনামূল্যে ছিল না। বিনিময়ে তিনি পেয়েছিলেন ফ্ল্যাট, সম্পত্তির দলিল, ইডির হাতে নগদ টাকা, ব্যাংক অ্যাকাউন্টে বড় বড় ট্রানজ্যাকশন, সবকিছুই ধরা পড়ে। এরপর অক্টোবরের 10, 2025 ইডি একসাথে 10টি জায়গায় রেড চালায়। এর মধ্যে সুজিত বসুর অফিস, বাড়ি এবং তার কোম্পানির ঠিকানাতেও। উদ্ধার হয় সম্পত্তির নথি, ডিজিটাল ডিভাইস এবং 45 লক্ষ নগদ টাকা। শুধু সুজিত বসু নন, খাদ্যমন্ত্রী রথিন ঘোষের বাড়িতেও রেড হয়। এটা একা কারো কেলেঙ্কারি নয়, এটা একটা সিস্টেম। তারপর ইডি সমন পাঠায় সুজিত বসুকে। কিন্তু 2026-এর শুরুতে বিধানসভা ভোটের মৌসুম। সুজিত বসু ইডির সামনে যেতে অস্বীকার করেন, কারণ নির্বাচনী প্রচারের অজুহাত দেখিয়ে। তিনি হাইকোর্টে গিয়ে এক্সটেনশন চান। এদিকে ইডি বারবার সমন পাঠাতে থাকে। এবার হলো ভোট শেষ। সুজিত বসু নির্বাচনে হেরেছেন। এখন তার আর কোনো অজুহাত নেই। মে মাসের 1, 2026 তিনি ইডি অফিসে হাজির হন শেষ পর্যন্ত। এবার জিজ্ঞাসাবাদ শুরু হয়। মের 11 তারিখ 2026 আবার ডাকা হয় ওনাকে। এবার 10 ঘন্টা একটানা জিজ্ঞাসাবাদ। ইডি বলছে তিনি এড়িয়ে যাওয়া এবং অসঙ্গত জবাব দিয়েছিলেন, তাই ওনাকে রাত নামার আগেই গ্রেপ্তার করা হয়। তাহলে দেখলেন তো, একটি দুর্নীতির তদন্ত করতে গিয়ে বেরিয়ে পড়ল আরেক দুর্নীতি। শিক্ষা নিয়োগ থেকে পৌরসভার নিয়োগ, আয়ানশীল থেকে সুজিত বসু। এটা কোনো হঠাৎ রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটা একটা 3 বছরের দীর্ঘ তদন্তের ফল, যার পেছনে আছে হাইকোর্টের নির্দেশ, সিবিআই এফআইআর, সুপ্রিম কোর্টের স্বীকৃতি। এবং মনে রাখুন, সিপিআইএম বলছে সুজিত বসু মূল অভিযুক্তদের মধ্যে নেই। তাহলে মূল অভিযুক্ত কারা? সেই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা এর পরের পোর্শনে। আপাতত চলুন একটু জানি সুজিত বসু ঠিক কতটা প্রভাবশালী ছিলেন। এবার একটু জেনে নেওয়া যাক সুজিত বসু সম্পর্কে। বয়স ওনার 63 বছর। বিধাননগর কেন্দ্র থেকে 2011 সালে প্রথমবার বিধায়ক হন। এরপর 2016 থেকে 2021 টানা জিতে আসেন। ছিলেন দমকল ও জরুরি পরিষেবা বিভাগের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। মানে একজন প্রভাবশালী নেতা স্থানীয় পর্যায়ে শক্তিশালী। কিন্তু 2026-এর ভোটে ছবিটা একেবারেই বদলে গেল। বিজেপির শরদাত মুখোপাধ্যায়ের কাছে তিনি হারেন 37,300 ভোটের ব্যবধানে। এই বিশাল ব্যবধান, এর মানে শুধু ইডি তাকে ধরেনি, বিধাননগরের জনগণও তাকে প্রত্যাখ্যান করেছে। আপনি কি মনে করেন, সাধারণ মানুষ আগেই বুঝতে পেরেছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই যে গ্রেপ্তার হলো, এই সময়টা কি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। এপ্রিলের 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে 207টি আসনে। 15 বছরের টিএমসি শাসনের অবসান ঘটল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শনিবার, আর মাত্র কয়েকদিনের মাথায় সোমবার সুজিত বসু গ্রেপ্তার হলেন। এখানে দুটো দৃষ্টিভঙ্গি আছে। প্রথম দৃষ্টিভঙ্গি হলো তদন্তের স্বাভাবিক গতি। ইডির তদন্ত 2023 সাল থেকে চলছে। অক্টোবরের 2024-এ রেড হয়েছে। নির্বাচনের পর সময় পাওয়া গেছে এগিয়ে নিতে, তাই এটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হলো রাজনৈতিক প্রতিহিংসার সন্দেহ। অর্থাৎ তৃণমূল বলতে পারে ক্ষমতায় আসার সাথে সাথে বিরোধীদের ধরা শুরু হয়েছে। এটা কি কাকতালীয়? কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে ইডি কেন্দ্রীয় সংস্থা, এটি কোনো রাজ্যের অধীনে নয়। তদন্তের ফাইল পুরনো, প্রমাণ আগেই সংগ্রহ হয়েছে। তাহলে সত্যিটা কোথায়? আপনি বিচার করুন। আর এখানে সিপিআইএম এর প্রতিক্রিয়াটাও মজার। তারা বলছে সুজিত বসু মূল সুবিধাভোগীদের মধ্যে ছিল না। মানে বামেরা ইঙ্গিত দিচ্ছে আরও বড় মাছ আছে। এই মামলাটা বিচ্ছিন্ন নয়। পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি একটা বড় সমস্যা হয়ে উঠেছিল। আগে দেখা গেছে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, ক্যালকাটা হাইকোর্টে মামলা গেছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছড়িয়েছে, হাজার হাজার নিয়োগ বাতিল হয়েছে। আর এখন পৌরসভা নিয়োগ কেলেঙ্কারি। প্যাটার্নটা ঠিক একই। ক্ষমতার অপব্যবহার, সরকারি পদগুলো বিক্রি, সাধারণ মানুষ ঠকেছে। যে যোগ্য প্রার্থী ছিল সে চাকরি পায়নি, আর যে ঘুষ দিয়েছে সে পেয়েছে চাকরি। এটা ছিল সাধারণ মানুষের রাগের কারণ, এবং এটাই সম্ভবত টিএমসির বিশাল পতনের একটা বড় কারণ হতে পারে। সুজিত বসুকে বিশেষ পিএমএলএ আদালতে তোলা হবে। ইডি রিমাইন্ড চাইবে আরও জিজ্ঞাসাবাদের জন্য। আইনজীবীরা ইতিমধ্যেই বলছেন গ্রেপ্তার নিয়ে সন্দেহ আছে, আইনি লড়াই চলবে। কিন্তু বড় প্রশ্ন হলো, আরও গ্রেপ্তার কবে? সিপিআইএম বলছে সুজিত বসু মূল অভিযুক্ত নন। তাহলে মূল অভিযুক্ত কোথায়? তাদের কি ধরা হবে না? ইডি কি টিএমসির আরও কোনো নেতাদের নিশানা করবে? এটাকে বলা হচ্ছে প্রথম উইকেট। তাহলে দ্বিতীয় বা তৃতীয় উইকেট কবে আসবে?
টিএমসি কিভাবে সামলাবে এটাকে? দল এখন বিরোধী আসনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কৌশলই বা কী হবে? নতুন সরকারের এজেন্ডা কি? বিজেপি কি সত্যি দুর্নীতির বিরুদ্ধে লড়বে, নাকি এটা একটা রাজনৈতিক হাতিয়ার? এটাই এখন দেখবার বিষয়। তাহলে আমরা কি জানলাম আজকে? সুজিত বসুর গ্রেপ্তার শুধু একটা গ্রেপ্তার নয়, এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের প্রথম দৃশ্যমান চিহ্ন। 15 বছর শাসনকাল শেষ, নতুন সরকার এসেছে, পুরনো দুর্নীতির হিসেব মেটানো শুরু হয়েছে। কিন্তু মনে রাখবেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই তখনই সফল হয় যখন সেটা রাজনীতিবিহীন হয়। শুধু বিরোধীদের ধরলেই হবে না, নতুন সরকারকে স্বচ্ছতার প্রমাণও দিতে হবে তার। আপনার কি মনে হয়, এই গ্রেপ্তার কি ন্যায় বিচারের পথে একটা পদক্ষেপ, নাকি রাজনৈতিক প্রতিহিংসা? নিচে কমেন্ট করুন। এই ভিডিওটা শেয়ার করুন যাদের জানা দরকার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি এখন অনেক উত্তপ্ত আর প্রতিটা আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আজকের মতো বিদায়, ধন্যবাদ।